গাজাতে নৃশংসতায় আমেরিকা ও ইইউকে গলা টিপে ধরতে বিশ্বব্যাপী চাপ বাড়ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। আমরা তো ইসরায়েল করছি, তা তো ঠিকই আছে, কিন্তু পাশাপাশি আরও শক্ত করে চেপে ধরার সময় এসেছে আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নকে এবং অবশ্যই নেটোকেও। এ সকল জোটবদ্ধ হয়ে আছে বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলো। তাদেরকে জবাবদিহির আওতায় আনতেই হবে। বিশ্বের কাছে তাদেরকে বলতে হবে ইসরায়েলকে কেন তারা আর্থিক, ভূ রাজনৈতিক ও সামরিক সহায়তা করছে। তারা কি সত্যি সন্ত্রাসীদের বিরুদ্ধে শান্তির জন্য লড়ছে, নাকি জাতিগত নিধনযজ্ঞ চালাচ্ছে? জাতিগত হলে সময় এসেছে সকল মুসলিম দেশকে এক হবার। কোনো আর কথা হবে না, আমাদের যে কোনো মূল্যে এক হতেই হবে। ফিলিস্তিনে যা হচ্ছে তা সবচেয়ে নৃশংস ও ন্যাক্কারজনক। আর সহ্যের মধ্যে নেই এই যুদ্ধ। গাজায় অবিরাম বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। গেল রবিবার সহ প্রতিদিনই গাজা উপত্যকা জুড়ে হামলায় কমপক্ষে 50 জন করে নিহত হচ্ছেন। এর মধ্যে 6 ভাইও আছেন। তারা স্বেচ্ছাসেবক হিসেবে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের খাবার সরবরাহ করছিলেন। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, গাজা শহরের আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা হামলার পর চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এ কারণে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওদিকে ইয়েমেনি কর্মকর্তারা বলছেন, রাজধানী সানার কাছে মার্কিন হামলায় 6 জন নিহত এবং 20 জন আহত হয়েছে। অন্যদিকে হুথি বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে 50,944 জন ফিলিস্তিনি নিহত এবং 1,16,156 জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা আপডেট করে 61,700 জনেরও বেশি বলে জানিয়েছে। কারণ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন ইইউ ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ এর জন্য প্রায় 1.6 বিলিয়ন ইউরো অর্থাৎ $1.8 বিলিয়ন 3 বছরের প্যাকেজের মাধ্যমে আর্থিক সহায়তা বৃদ্ধি করবে। একজন শীর্ষ ইউরোপীয় কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। ভূমধ্য সাগরীয় অঞ্চলের ইউরোপীয় কমিশনার ডুবরাভকা সুইকা বলছেন, ইইউ আশা করে যে এই তহবিলের বিনিময়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পরিবর্তন আনতে পারবে। এই তহবিল ফিলিস্তিনি কর্তৃপক্ষের ঘাটতি পূরণে সাহায্য করতে পারে। ফিলিস্তিন গত সপ্তাহে বলেছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি আমদানি কর থেকে সংগৃহীত প্রায় $1.8 বিলিয়ন কর রাজস্ব আটকে রেখেছে। ইসরায়েল বারবার ফিলিস্তিনি অর্থায়নের ওপর তার নিয়ন্ত্রণ ব্যবহার করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছে বা শাস্তি দিয়েছে। 1990-এর দশকের মাঝামাঝি থেকে ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ ফিলিস্তিন কর্তৃপক্ষ শাসন করে আসছে, কিন্তু তারা সমালোচনার সম্মুখীন হয়েছে। এর মধ্যে জেনিনে সাম্প্রতিক সহিংস অভিযানে ভূমিকার জন্য সমালোচনা রয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী খান ইউনিসের খুজা শহরে একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে। তাতে কমপক্ষে 5 জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। চিকিৎসা সূত্র জানিয়েছে, হতাহতদের ইউরোপীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাফা উপকূলে ইসরায়েলি গুলিতে একজন জেলে আহত হয়েছেন। অন্যদিকে রাফায়ের উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনারা আরও আবাসিক বাড়ি উড়িয়ে দিয়েছে। ইসরায়েলকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র ও ইইউ এর নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং তিনি বলেছেন, বিশ্বের বেশিরভাগ দেশ গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরোধিতা করে, কিন্তু এই গণহত্যা ততক্ষণ শেষ হবে না যতক্ষণ না আমেরিকা ও ইউরোপ ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখবে। আনাদুলু এজেন্সির তথ্য অনুযায়ী রবিবার ফিদান বলেন, এখন পর্যন্ত বর্তমান গণহত্যার ধারাবাহিকতা মার্কিন সমর্থনের মাধ্যমে সম্ভব হয়েছে, বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে গৃহীত নীতিমালার কারণে। জানুয়ারিতে সংক্ষিপ্ত যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন ফিদান। তিনি বলেন, তিনি আশা করেন যে মার্কিন প্রেসিডেন্ট পদে থাকাকালীন স্থায়ী শান্তি অর্জনের দিকেও পদক্ষেপ নেওয়া হবে। সমস্ত কূটনৈতিক মহল এই বিষয়ে একমত। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে
আরও অবহিত করা দরকার এবং এই চলমান যুদ্ধের ঝুঁকিগুলি আরও পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করা দরকার। মন্ত্রী ফিদান বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে, কিন্তু দিন শেষে যতক্ষণ পর্যন্ত ইউরোপ এবং যুক্তরাষ্ট্র, যেখানে বৃহত্তর পুঁজি এবং রাজনৈতিক শক্তি কেন্দ্রীভূত, সেখান থেকে সমর্থন অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত এটা স্পষ্ট যে মানবতার বিরুদ্ধে এই অপরাধ, এই গণহত্যা শেষ হবে না। তিনি আরও বলেন, এই পরিস্থিতি আন্তর্জাতিক ব্যবস্থার জন্য ক্ষতিকর হবে, কেবল স্বল্প মেয়াদে নয়, দীর্ঘমেয়াদেও। সম্প্রতি আল আহলি হাসপাতালে মারাত্মক এক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার আল আহলি আরব হাসপাতালের একটি তাঁবু ওয়ার্ডে ইউসুফ আবু সাকরান তার আহত সন্তান এবং স্ত্রী ইমানের পাশে ঘুমাচ্ছিলেন। ঠিক তখনই লোকজনের দৌড়াদৌড়ি এবং চিৎকারের শব্দ। ঘুম ভেঙে যায় তার। রোববার ভোর হওয়ার অনেক আগেই তিনি হাসপাতালের প্রাঙ্গণে পা রেখে জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে, কিন্তু কোনো স্পষ্ট উত্তর তিনি পাননি। কেবল অস্পষ্ট খবর ছিল যে ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতালের আশপাশে বসবাসকারী লোকদের কাছে ফোন করে চিকিৎসা কেন্দ্রের সকলকে সরে যেতে বলেছে। 29 বছর বয়সী পিতা সাকরান তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানালেন। তিনি তার 5 বছর বয়সী ছেলে মোহাম্মদকে কোলে তুলে নিলেন। তিনি এবং তার স্ত্রী ইমান গেইটের দিকে দৌড়ে গেলেন। ইউসুফের ছেলে মোহাম্মদকে নিয়ে সামিল হয়েছেন তিনি। তার ছেলে মোহাম্মদের সারা শরীরে গুরুতর আঘাত, তার পিঠ এবং পায়ে 3য় ডিগ্রি পোড়া। ইউসুফকে তাকে কোলে নিয়ে দৌড়াতে হচ্ছে। তিনি বলেন, আমার ছেলেকে কোলে নিয়ে দৌড়াচ্ছিলাম, তার শরীর পুড়ে গেছে, সে প্রচণ্ড চিৎকার করছিল, তার পিঠ থেকে রক্তক্ষরণ হচ্ছিল, তার ক্ষত থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল, সে যন্ত্রণায় চিৎকার করছিল। আকস্মিক এভাবে দৌড়াদৌড়িতে অনেক মানুষের ক্ষত আবার কাঁচা হয়ে উঠল। আমি মেরুদণ্ডের আঘাতে আক্রান্ত একটি মেয়ের পরিবারকে তার বিছানা টেনে তোলার চেষ্টা করতে দেখলাম, কিন্তু বিছানাটি ধ্বংসস্তূপের মধ্যে আটকে ছিল। আমরা হাসপাতাল থেকে বের হওয়ার কয়েক সেকেন্ড পরেই 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তা পুরো জায়গাটিকে কাঁপিয়ে তোলে। আমার স্ত্রীকে বললাম, ভাবো আমরা যদি 1 মিনিট পরে বের হতাম তাহলে আমরা মারা যেতাম। আহত ছেলেকে নিয়ে কোথায় যাব? ইউসুফ এবং তার স্ত্রী হাসপাতালের অন্য সকলের সঙ্গে রাস্তায় অবস্থান নিয়েছেন। রোববার রাতে তিনি বলেন, রাত প্রায় 2টা বাজে। আমার আহত ছেলেকে কোথায় নিয়ে যাব বুঝতে পারছি না। ছেলে ব্যথায় কাতরাচ্ছে, তার রক্তক্ষরণ হচ্ছে, কোনো ক্লিনিক বা হাসপাতাল নেই। আমরা যে তাঁবুতে থাকি তা অনেক দূরে। ছেলের এই ক্ষতের চিকিৎসা দেওয়ার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত সেটা। উল্লেখ্য, গাজার সুজাইয়া পাড়ায় ইসরায়েলি বিমান হামলায় ইউসুফের ছেলে মোহাম্মদ আহত হন। সেখানে 20 জনেরও বেশি মানুষ নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। হাসপাতালটিতে বোমা হামলার 1 ঘন্টা পর ইউসুফ এবং তার স্ত্রী সিদ্ধান্ত নেন যে মোহাম্মদকে আল আহলিতে ফিরিয়ে নিয়ে যাওয়া ছাড়া তাদের করার কিছুই নেই। ইউসুফ বলেন, জায়গাটা ছিল ঘন কালো, বারুদ আর ধুলোর গন্ধ বের হচ্ছিল। আমি হাসপাতালের শেষ প্রান্তে অবস্থিত সার্জারি ভবনে গিয়েছি, একজন নার্সকে পেয়েছিলাম। তিনি মোহাম্মদের অবস্থা দেখে করুণা দেখান, তার ক্ষতের চিকিৎসা করেন, তাকে ভর্তি করে নেন। ইউসুফ আরও বলেন, এভাবে একটি হাসপাতালে বোমা হামলা মানবতার বিবেকের ওপর কলঙ্ক। তারা আমাদের মাথার উপর দিয়ে বাড়ি ঘরে বোমা মারছে, তারপর রোগী এবং আহতদের ভেতরে থাকা অবস্থায় হাসপাতালগুলিতে বোমা মারছে। আমরা কোথায় যাব? বিপদ থেকে নিজেকে বের করে আনা 20 বছর বয়সী সোহাইব হামেদ ওই হাসপাতালের জরুরি ভবনের ঠিক পাশেই আরেকটি তাঁবু ওয়ার্ডে ঘুমাচ্ছিলেন। সেখানেও জায়নবাদীরা আঘাত হানে। 29 ফেব্রুয়ারি 2024 তারিখে হামেদ তার ক্ষুধার্ত পরিবারের জন্য আটা আনতে গিয়ে আহত হন। এই দিনটি ময়দা গণহত্যা নামে পরিচিত। এদিন খাদ্য সাহায্যের জন্য অপেক্ষা করার সময় ইসরায়েল 109 জন ফিলিস্তিনিকে হত্যা করে এবং কয়েক ডজনকে আহত করে। ইসরায়েলি ট্যাঙ্ক থেকে ছোড়া গুলি তার পায়ে বিদ্ধ হয়, ফলে তার হাড় এবং টিস্যু এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে তাতে ধাতব দণ্ডের প্রতিস্থাপন করার প্রয়োজন হয়। তখন থেকে তিনি অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন। সোহাইব তার পায়ের ক্ষত পরিষ্কার করার পর সার্জারি বিভাগ থেকে বেরিয়ে আসার সময় আল জাজিরাকে বলেন, আমার ভাই, যে সাধারণত আমার সাথেই থাকে, ইসরায়েলের গুলির সময় সেখানে ছিল না। আমি জানি না কিভাবে আমি আমার আহত পায়ের উপর দাঁড়িয়ে ক্রাচ ধরে পালিয়ে যেতে পেরেছি। চারপাশে যা দেখলাম তাতে আমার যন্ত্রণা ভুলে গেলাম। সবাই আতঙ্কে আর ভয়ে চিৎকার করছিল, শুধু বেঁচে থাকার চেষ্টা করছিল।
দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কয়েক মিনিট আগে সোহাইব হাসপাতাল থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তিনি বলেন, আমার পা আর সহ্য করতে পারছিল না। আমার ক্ষত আবার কাঁচা হয়ে গেল, আবার রক্তপাত শুরু হলো। ফলে তিনি আর হাঁটতে পারছিলেন না। তাই তিনি থামলেন, তার ভাইকে ডাকলেন। তার ভাই এসে তাকে জেইতুন পাড়ায় তাদের বাড়িতে নিয়ে গেলেন। পায়ের ব্যথা সোহাইবকে জাগিয়ে তুলছিল। তিনি বলেন, আমার অবস্থার কারণে 1 বছরেরও বেশি সময় ধরে হাসপাতালে আছি। সোহাইবকে চিকিৎসার জন্য গাজার বাইরে ভ্রমণের জন্য রেফার করা হয়েছে, কিন্তু 1 বছর ধরে তিনি দেশের বাইরে যাওয়ার অপেক্ষায় আছেন। বলেন, আমাদের ভ্রমণ বন্ধ করে দেয়া এবং নিষেধাজ্ঞা কি যথেষ্ট নয়? এমনকি ইসরায়েল সেই হাসপাতালকেও টার্গেট করে যেখানে এখনও যা আছে তা দিয়ে আমাদের চিকিৎসা করা হচ্ছে। বিপর্যয়কর পরিস্থিতিকে আরও খারাপ করে তোলা আল আহলির ওপর ইসরায়েলি হামলা গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য ইতিমধ্যেই বিপর্যয়কর পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েলি বোমাবর্ষণ এবং ওষুধ, চিকিৎসা সরবরাহ এবং জ্বালানির ওপর অবরোধ অব্যাহত থাকায় সেখানে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ছে। আল আহলির পরিচালক ফাদেল নাইম আল জাজিরাকে বলেন, ইসরায়েল হাসপাতাল কর্মীদের রোগীদের সরিয়ে নেওয়ার জন্য ন্যূনতম সময়ও দেয়নি। এ কারণে যে আতঙ্ক তৈরি হয়েছে তাতে অক্সিজেনের অভাবে একটি শিশু মারা গেছে। ডাক্তার আরও বলেন, ইসরায়েল গুরুত্বপূর্ণ জরুরি বিভাগ, রেডিওলজি, ল্যাবরেটরি এবং কেন্দ্রীয় ফার্মেসি বিভাগ ধ্বংস করেছে। আমাদের কার্যক্রম পুনরায় শুরু করতে সপ্তাহ বা মাস লেগে যাবে। এই হাসপাতালটি পরিষেবার একটি কেন্দ্র এবং এখানে সমস্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধা রয়েছে। এর মধ্যে গাজার একমাত্র সিটি স্ক্যান মেশিনও রয়েছে। রোগী এবং আহতদের ভাগ্য এখন অজানা। আমাদের এগুলি অন্য হাসপাতালে পাঠাতে হবে, কিন্তু কোনো হাসপাতালই পূর্ণাঙ্গ পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত নয়। দর্শক, আজ এই পর্যন্তই। শুভকামনা। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।